সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা কর্তৃক আয়োজিত স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষ নন মেজর অনলাইন ক্লাসে। আমাদের এই অনলাইন ক্লাসটি পদার্থবিজ্ঞান 3 অর্থাৎ 222707 এই কোর্সের উপরে ক্লাস, যার শিরোনাম হচ্ছে তড়িৎ ও আধুনিক পদার্থবিজ্ঞান। সর্বশেষ ক্লাসে আমরা কি পড়ে এসেছিলাম সেটি আমরা প্রথমেই যথারীতি দেখে নেব। সর্বশেষ অনলাইন ক্লাসে আমরা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর প্রাবল্য সংক্রান্ত যে রাশিমালা সেটি নির্ণয় করেছিলাম, এবং সেটি আমরা কোথায় নির্ণয় করেছিলাম? একটি নির্দিষ্ট শর্তে। শর্তটি হচ্ছে আমরা তড়িৎ দ্বিমেরুর যে লম্ব দ্বিখণ্ডক, অর্থাৎ দুটি চার্জ থাকে তড়িৎ দ্বিমেরুতে, সেই দুটি চার্জের সংযোজক সরল রেখার উপরে একটি লম্ব দ্বিখণ্ডক রেখা টেনে সেই লম্ব দ্বিখণ্ডক রেখার যে কোনো একটি বিন্দুতে আমরা প্রাবল্যটি নির্ণয় করেছিলাম। সেখানে আমরা হচ্ছে প্রাবল্যকে ই দ্বারা প্রকাশ করে থাকি, ই এর রাশিমালা প্রতিপাদন করেছিলাম। এরপরে আমরা হচ্ছে সেই ই এর রাশিমালাকে অর্থাৎ বীজগাণিতিক আকারে কিউ, আর এবং এ দ্বারা প্রকাশ করেছিলাম, যেখানে কিউ হচ্ছে চার্জের পরিমাণ, প্রতিটি চার্জের পরিমাণ, আর হচ্ছে তাদের মধ্যবিন্দু থেকে ওই বিন্দুটির দূরত্ব, এবং এ ছিল হচ্ছে এই দ্বিমেরুর কেন্দ্র হতে একটি চার্জের দূরত্ব। আচ্ছা, এরপরে আমরা কি করেছিলাম? এরপরে আমরা একটি বিশেষ শর্তে, অর্থাৎ আর যখন এর চাইতে অনেক বড়, দ্যাট ইজ আমাদের যে বিন্দুটি, সেই বিন্দুটি যখন অনেক দূরে অবস্থিত, এই শর্তে আমরা হচ্ছে প্রাবল্য নির্ণয় করেছিলাম। এরপরে আমরা কি করেছি? এরপরে হচ্ছে আমরা দ্বিমেরু ভ্রামকের সঙ্গে প্রাবল্যের যে সম্পর্ক সেটি নির্ণয় করেছি। ঠিক আছে, তাহলে আমরা কি করেছি? আমরা হচ্ছে সব মিলিয়ে এর আগের দিন তড়িৎ দ্বিমেরুর যে প্রাবল্য এই সংক্রান্ত হিসাব করেছি, এই সংক্রান্ত হিসাবটি দেখেছি, এবং সেটির বিভিন্ন শর্তে সেটির রূপ কি দাঁড়ায় সেটিও দেখেছি। ঠিক আছে, আমরা যদি আবার একটু মনে করে নিই, আমরা সর্বশেষ ক্লাসটি করছিলাম দ্বিতীয় অধ্যায় অর্থাৎ তড়িৎ ক্ষেত্র অধ্যায়ের উপরে। আমরা ঠিক এখানে সর্বশেষ ক্লাসটি শেষ করেছিলাম, যেখানে আমাদের মূল রাশিমালা ছিল এইটি, যে ই সমান সমান 2aq ডিভাইডেড বাই 4πε0 a স্কয়ার প্লাস আর স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। এবং আমরা দেখেছিলাম যে যদি এই শর্তটি আমরা প্রয়োগ করি, একটি বিশেষ শর্ত যেখানে আর হচ্ছে এর চাইতে অনেক বড়, অর্থাৎ আমরা ডাইপোল থেকে অনেক দূরত্বে আছি, সেই শর্তে আমরা দেখেছিলাম ই সমান সমান 1/4πε0 পি ডিভাইডেড বাই আর কিউব, যেখানে পি হচ্ছে ডাইপোল ভ্রামক, অর্থাৎ আমরা ই কে ডাইপোল ভ্রামক এবং দূরত্ব দ্বারা প্রকাশ করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবারে আজকের ক্লাসে নতুন একটি হিসাব দেখব। এখানে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ শিরোনামটি, তড়িৎ ক্ষেত্রে অবস্থিত দ্বিমেরুর সঞ্চিত শক্তি নিয়ে আমরা আজকে কথা বলবো। সঞ্চিত শক্তির আগে আমরা প্রথমে টর্কের রাশিমালা নির্ণয় করব। টর্ক কি তোমরা সবাই জানো। আমরা প্রথমে টর্কের রাশিমালা নির্ণয় করব, এবং টর্ককে ব্যবহার করে আমরা আবার সঞ্চিত শক্তি, যার আরেক নাম হচ্ছে বিভব শক্তি, সেটি নির্ণয় করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে প্রথমে আমরা যেটি দেখে নিচ্ছি, আমরা শর্তগুলি দেখে নেব। কি শর্ত? তড়িৎ ক্ষেত্রে অবস্থিত দ্বিমেরুর সঞ্চিত শক্তির ক্ষেত্রে আমরা মনে করেছি হচ্ছে প্লাস কিউ এবং মাইনাস কিউ চার্জ দুটি পরস্পর থেকে 2a দূরত্বে অবস্থান করে একটি বৈদ্যুতিক ডাইপোল উৎপন্ন করেছে। ঠিক আছে, এখন এই হিজিবিজি ছবির মধ্যে এগুলি বোঝা একটু মুশকিল হয়ে যায়। তাহলে আমরা কি করব? আমরা যথারীতি আমরা একটু ছবিটা আলাদা করে নেব। এখানে কি কি আছে? প্লাস কিউ চার্জ, এই যে এটা আমাদের প্লাস কিউ চার্জ, আর এইখানে আছে আমাদের মাইনাস কিউ চার্জ। প্লাস কিউ মাইনাস কিউ, আবার এদের মধ্যে একটা দূরত্ব আছে, এই যে সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, এইবার আমাদের পুরো জিনিসটা মোটামুটি বোঝা যাচ্ছে যে এই যে এইটা হচ্ছে আমাদের, এই যে রংচং করলাম না, এইটুকু হচ্ছে আমাদের মূল ডাইপোল। এবার মনে হয় বোঝা যাচ্ছে। আর এই যে অনেকগুলো দাগ 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 দেখতে পাচ্ছি তীর চিহ্নযুক্ত, এটিকে আমরা সম্ভবত প্রথম কিংবা দ্বিতীয় ক্লাসে আমরা পড়ে এসেছি। এগুলো হচ্ছে তড়িৎ বলরেখা, অর্থাৎ এখানে একটি ইতিমধ্যে এখানে একটি তড়িৎ ক্ষেত্র রয়েছে। তড়িৎ ক্ষেত্র বোঝানোর জন্য এই যে তড়িৎ ক্ষেত্রটিকে আমরা হচ্ছে ই দ্বারা প্রকাশ করেছি, এবং ই এর দিক বোঝানোর জন্য আমরা হচ্ছে বলরেখা ব্যবহার করছি। এখন বলরেখা মানে হচ্ছে
তড়িৎ ক্ষেত্রটি কোন দিকে ঠেলা দেবে, কোন দিকে বল প্রয়োগ করবে তার একটি মানচিত্র। এখন তড়িৎ ক্ষেত্র তো একটি ভেক্টর রাশি, এটি যেহেতু একটি ভেক্টর রাশি এর একটি দিক রয়েছে এবং এটি যে বল প্রয়োগ করবে দেখো প্লাস চার্জের উপরে এবং মাইনাস চার্জের উপরে তার বলটি কিন্তু একই রকম হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই রকমের বল রয়েছে, দুই রকমের বল রয়েছে না, কেমন বল রয়েছে? এখানে একটি হচ্ছে এই যে প্লাস কিউ চার্জের উপরে যে বলটি সেটি কাজ করছে এদিকে, আবার মাইনাস কিউ পরিমাণ চার্জের উপরে যে বলটি সেটি কাজ করছে এদিকে। কেন? কারণ তড়িৎ ক্ষেত্র যেটি করে, তড়িৎ ক্ষেত্রের দিক কিন্তু নির্দিষ্ট এই দিকে, ডান দিকে। তাহলে তড়িৎ ক্ষেত্রের দিক যদি এদিক হয়, তড়িৎ ক্ষেত্রের সঙ্গে আমরা কি বলেছিলাম, ধনাত্মক চার্জের উপরে যেদিকে বল প্রয়োগ করে সেই দিকটা। তাহলে ধনাত্মক চার্জের উপরে সে যদি ডান দিকে বল প্রয়োগ করে, ঋণাত্মক চার্জের ক্ষেত্রে তো উল্টা দিকে, একটা বিকর্ষণ হলে আর একটা আকর্ষণ, এরকম হবে না? সে কারণে এইখানে একটা ডাইপোল যদি থাকে, প্লাস চার্জটা ঠেলা খাবে এই দিকে এই লাল তীর চিহ্ন বরাবর, আর মাইনাস কিউ চার্জটা ঠেলা খাবে বাম দিকে এই নীল তীর চিহ্ন বরাবর। ঠিক আছে, ক্লিয়ার? বাবা এইটুকু সবাই বুঝেছো কিনা, একটু রেসপন্ড করো। স্যার আবার একটু রিপিট করেন। আবার রিপিট করতে হবে? হ্যাঁ বলো, কোন অংশ বোঝেনি মাইনাস বলো। কি চার্জটা তো মানে বিপরীত দিকে যায় রে, এইদিকে গেছে মাইনাস টু। হ্যাঁ মাইনাস কিউ এদিকে গিয়েছে কারণ আমরা তড়িৎ বলরেখা সংজ্ঞায়ন করেছিলাম কিভাবে, ধনাত্মক চার্জের উপরে কোন দিকে ঠেলা দেয়। ধনাত্মক চার্জের উপরে যদি এদিকে ঠেলা দেয়, অর্থাৎ এটাকে যদি বিকর্ষণ করে, তাহলে ঋণাত্মক চার্জকে উল্টা দিকে আকর্ষণ করবে না? আকর্ষণ সবসময় বিকর্ষণের উল্টা হয় না? হ্যাঁ, এটা হচ্ছে, এটা যেটা পাচ্ছে সেটা হচ্ছে বিকর্ষণ। তো বিকর্ষণ যদি ডান দিকে হয় তার মানে আকর্ষণ অবশ্যই হবে তার উল্টা দিকে। বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, আর এই যে তাহলে এখানে আমাদের চার্জগুলি কত, এই চার্জটা হচ্ছে, চার্জের মান হচ্ছে কিউ, আর এই যে এই চার্জ থেকে এই চার্জ পর্যন্ত আমাদের দূরত্ব, সেই দূরত্বটা এটা হচ্ছে 2a পরিমাণ। ঠিক আছে, এই দূরত্বটা হচ্ছে এই যে এখানে আছে 2a পরিমাণ। তাহলে আমাদের যে ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্টকে আমরা কি দ্বারা প্রকাশ করি? চার্জের মান গুণন দূরত্ব, পি সমান সমান দূরত্ব ইনটু চার্জের মান। এখানে আমরা ঠিক তাই করলাম না, পি সমান সমান 2a কিউ। বুঝেছো সবাই? এটা হচ্ছে ডাইপোল মোমেন্টকে প্রকাশ করলাম। আচ্ছা এইবারে আসো, ডাইপোল মোমেন্ট নিজেও কিন্তু আবার একটা ভেক্টর রাশি। ঠিক আছে, এটার দিক কোন দিকে? ডাইপোল মোমেন্টের দিক হচ্ছে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। ঠিক আছে, ডাইপোল মোমেন্টের দিক হচ্ছে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। তাহলে এই যে আমাদের ডাইপোলটা যেহেতু এরকম কাত হয়ে আছে, শুধু ডাইপোল মোমেন্টটাকে, এখানে তো অনেক তীর চিহ্ন, সবগুলোকে দেখো, সবগুলোকে আমরা একটু আলাদা করে নিলাম। যে এই যে টর্কটা হচ্ছে, এই ডাইপোল মোমেন্টটা আছে এইদিকে, আর এই যে আমাদের তড়িৎ ক্ষেত্রটা আছে হচ্ছে এইদিকে। তাহলে এখানে এই যে পি এবং ই, এদের মধ্যে একটা সম্পর্ক আমরা নির্ণয় করব। এদের সাথে আমরা এখানে টর্ককে সম্পর্কিত করব, কারণ প্রথমে যখন আমাদের কাজ করাতে হয়, কাজ করাতে হলে অবশ্যই আমাদের সেখানে কোনো না কোনো একটা বলের উপস্থিতি থাকতে হয়। সেটা বল হতে পারে কিংবা টর্ক হতে পারে, বলের দ্বারাও কাজ হয়, টর্কের দ্বারাও কাজ হয়। এখানে যেহেতু জিনিসটা ঘুরে যাচ্ছে, কারণ এই যে এখানে একটা বল আছে, এখানে একটা বল আছে, এরকম বলের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস ঘুরে যায়, রোটেশন হয়, সে কারণে এখানে আমাদের টর্কের প্রয়োজন হবে। এখন সেই টর্কটা আমরা প্রথমে আমাদের জানা রাশিগুলি নিয়ে, অর্থাৎ এই যে পি দ্বারা, 2a দ্বারা, কিউ দ্বারা, এইসব জানা রাশি দিয়ে আমরা প্রথমে টর্ককে প্রকাশ করে নিব, তাহলে আমরা বাকি হিসাবটুকু করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখি, এই যে এটি ছিল আমাদের চিত্র। তাহলে এখানে কি বললাম? এখানে বললাম এই যে দেখো, ইতিমধ্যে এটা আমরা বলে দিয়েছি যে ধরলাম যে ডাইপোলটাকে একটা, আমরা কি করেছি, একটা বহিস্থ বৈদ্যুতিক ক্ষেত্র ই এর মধ্যে স্থাপন করেছি। ডাইপোলটাকে কি করেছি, একটা বহিস্থ বৈদ্যুতিক ক্ষেত্র, এই যে দাগ দাগগুলো হচ্ছে বহিস্থ বৈদ্যুতিক ক্ষেত্র ই এর মধ্যে স্থাপন করা হলো। ডাইপোল মোমেন্ট পি হচ্ছে বৈদ্যুতিক ক্ষেত্রের সঙ্গে, এই যে এইটা হচ্ছে আমাদের ডাইপোল মোমেন্ট। আমরা একটু রং চং করে দেই আবার। এইটা হচ্ছে আমাদের পি এর দিক। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ই এর দিক।
ঠিক আছে, এই যে এই দুজনের মধ্যবর্তী যে কোণ সেই কোণটা হচ্ছে থিটা। এখন এই যে ই এর সাথে যে একটা কোণ থিটা উৎপন্ন হলো, এখানে বল আছে হচ্ছে দুইটা, সমান এবং বিপরীত দুইটা বল আছে। একটা বল হচ্ছে এফ, এফ থেকে আসলে এই যে প্লাস কিউ এর উপরে যে বলটা সেটা হচ্ছে প্লাস এফ। এখন ডান দিকটা যদি প্লাস হয়, বাম দিকটা তার বিপরীত দিকটা অবশ্যই মাইনাস হবে। তাহলে এই দিকে যেটা, এটা যেহেতু সম্পূর্ণ উল্টা দিকে কাজ করছে, এই বলটা দেখো, এই বলটা কিন্তু মাইনাসের। তাহলে এখানে হচ্ছে কি করছে, এখানে দুইটা বল ক্রিয়া করছে, একটা হচ্ছে প্লাস এফ, তার উপরে কাজ করলো প্লাস এফ, কাজ করলো হচ্ছে প্লাস কিউ এর উপরে, আর মাইনাস এফ কাজ করলো হচ্ছে মাইনাস কিউ এর উপরে। ঠিক আছে, এখন এই রাশিমালা আমরা অনেক আগেই জানি যে প্রাবল্যের সঙ্গে বলের কি সম্পর্ক। ঠিক আছে, আমরা আসলে প্রাবল্যের যে মূল রাশিমালা, প্রাবল্যের যে সংজ্ঞা, প্রাবল্যের সংজ্ঞা ছিল এইটি, যে ই মানে হচ্ছে একক চার্জের উপরে বলের পরিমাণ, অর্থাৎ এফ ডিভাইডেড বাই কিউ। এটি ছিল আমাদের প্রাবল্যের সংজ্ঞা। তাহলে দেখো, কিউ কে যদি আমরা নিচ থেকে উপরে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসি, তাহলে ডান পাশে থাকে কিউ, এই পাশে হয়ে যায় কিউই। তাহলে আমরা লিখতে পারি না যে এফ সমান সমান ই কিউ, এই যে কিউ উপরে আসলে ই এর সাথে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা পাই এফ সমান সমান ই কিউ। এটাতে আমাদের কি সুবিধা হলো, আমরা যে এফ এর মানটা পেলাম। ঠিক আছে, এখন এখানে কিন্তু দেখো নিট বল শূন্য, কারণ একটা প্লাস এফ একটা মাইনাস এফ। কিন্তু এই পুরা জিনিসটা তো আসতো, ডাইপোল কখন হয়, যখন দুইটা চার্জ জোড়া লাগানো থাকে। প্লাস কিউ এবং মাইনাস কিউ কিন্তু কোনো একটা কিছু দ্বারা আটকানো আছে। আটকানো আছে মানে এই যে এরকম একটা জিনিস, এইভাবে তারা হচ্ছে একটার সাথে একটা আটকানো। এরকম আটকানো জিনিসে তুমি যদি এইদিকে একটা ঠেলা দাও, এদিকে এইভাবে ঠেলা দাও, এই জিনিসটা হচ্ছে দেখা যাবে এই রকম করে ঘুরে যাবে। এটার নাম হচ্ছে টর্ক। ঠিক আছে, টর্ক আমরা সবাই চিনি। তাহলে এখানে যে টর্কটা উৎপন্ন হবে, টর্ক কিভাবে হিসাব করতে হয় সেটা আমরা এর আগের বিভিন্ন শ্রেণীতে বহুবার পড়ে আসছি। টর্ক মানে হচ্ছে বল এবং তার এই যে এটা হচ্ছে বলের পরিমাণ, তার সাথে এ সাইন থিটা। ঠিক আছে, তাহলে সব মিলিয়ে আমরা কি পেলাম, আমরা পেলাম যে এখানে টর্কের যে মান, এখানে টর্কের মান কত হলো, এখানে টর্কের মান হচ্ছে 2af সাইন থিটা। এখন এই যে এফ এর মানটা আবার কেবলই আমরা পেয়ে আসছি না, যে এফ মানে হচ্ছে ই কিউ। তাহলে এই যে এই ই কিউ এর মানটা আমরা এখানে এফ এর মধ্যে বসাই দিব। তাহলে এফ এর বদলে আমরা যখন ই কিউ বসাবো, সব মিলে আমরা পাবো টর্ককে আমরা টাউ দ্বারা প্রকাশ করি, আমরা পাবো টর্ক টাউ সমান সমান 2aq ই সাইন থিটা। ঠিক আছে, এই যে এফ এর বদলে চলে আসলো কিউই, এই যে এখানে যেটা লিখেছিলাম ই কিউ বা কিউই, আগে পরে লিখতে কিছু যায় আসে না। তাহলে এই যে আমরা টর্কের মান পেলাম টাউ সমান সমান 2aq ই সাইন থিটা। এখন আবার দেখো, এই যে এখানে কি আসলো, এখানে আবার আমরা পেলাম 2aq। 2a হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব, কিউ হচ্ছে একটা চার্জের মান। তাহলে ডাইপোলের ক্ষেত্রে আমরা যখন তাদের মধ্যবর্তী দূরত্বকে যে কোনো একটা চার্জের মান দ্বারা গুণ করি, এটা কি বোঝায়, এটা বোঝায় ডাইপোল মোমেন্ট, পি সমান সমান 2aq এই ক্ষেত্রে, তাই না? তাহলে এই যে 2aq, এটার বদলে আমরা এখন পিই সাইন থিটা লিখতে পারি না? তাহলে টাউ সমান সমান হয়ে গেল পি, এই যে 2aq এর বদলে আমরা বসালাম পি আর সাইন থিটা। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত বাবা কেউ বুঝে না থাকলে একটু ক্লিয়ার করো। বোঝা গেছে? বুঝতে পেরেছো? তোমাদের মাইক খোলা, কেউ প্রশ্ন করতে চাইলে স্যার টাউ ইকুয়াল টু 2f a সাইন থিটা, স্যার ওখানে সাইন নেওয়ার কারণটা কি? বাবা সেটা প্রথম বর্ষের মেকানিক্স ক্লাসে আমরা পড়িয়েছি, টর্ক কিভাবে হিসাব করে। এটা প্রথম বর্ষের ফিজিক্স 1 রিভাইজ দিয়ে আসো, কিংবা এইচএসসি ফিজিক্স রিভাইজ দিয়ে আসো, এটা এই ক্লাসে বলবো না আমি।
ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। টর্কের সংজ্ঞা দেখে আসো। টর্ক কিভাবে নির্ণয় করতে হয়, শুধুমাত্র টর্ক নিয়ে আমাদের সম্ভবত ফিজিক্স 1-এ একটা আস্ত অধ্যায় আছে, ঠিক আছে। সেখানে এইসব হিসাব যদি ওই চ্যাপ্টার বাদ দিয়ে এসে থাকো তাহলে কাফফারা সহ কাজে আদায় করতে হবে। তখন পড়ি নাই, এখন পড়ে আসতে হবে। আর যদি পড়ে আসো তাহলে রিভাইজ করো। এটা খুব বেশি দিন আগের কথা না, জাস্ট ফার্স্ট ইয়ারই পড়ে আসছো। ক্লিয়ার? এটা একদম টর্কের বেসিক সংজ্ঞা। আচ্ছা, তাহলে এই পর্যন্ত যদি সবাই ক্লিয়ার থাকে, এখন দেখো আমরা কি পেলাম। আমরা পেলাম টাউ সমান সমান পিই সাইন থিটা, ঠিক আছে। আচ্ছা, এখন একটু খেয়াল করতে হবে যে আমাদের টর্ক, পি এবং ই, এই তিনটা রাশি কিন্তু, এই প্রত্যেকটা রাশি কিন্তু ভেক্টর রাশি। টাউ একটা, অর্থাৎ টর্ক একটা ভেক্টর রাশি, ই একটা ভেক্টর রাশি, ই একটা ভেক্টর রাশি। এখন থিটাটা কি ছিল? থিটা ছিল পি এবং ই এর মধ্যবর্তী কোণ। এখন এই জিনিসটা আমরা যখন ভেক্টর পড়ে এসেছি তখন আমরা দেখে আসছি যে দুইটা ভেক্টরকে আমরা দুই ভাবে গুণ করতে পারি। একটা নাম হচ্ছে ডট গুণন আর একটা নাম হচ্ছে ক্রস গুণন। ডট গুণনের ফলাফল কি? ডট গুণনের সংজ্ঞা হচ্ছে দুইটা ভেক্টরের মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী কস থিটার গুণফল। এটা হচ্ছে ডট গুণফল বা স্কেলার গুণফল। আর ক্রস গুণফলের ক্ষেত্রে আমরা কি পাই? ক্রস গুণফলের ক্ষেত্রে হচ্ছে দুইটি ভেক্টরের মানের গুণফল এবং তার সাথে তাদের মধ্যবর্তী কোণের যে সাইন সেটি। এখন দেখো, এটা হচ্ছে ক্রস গুণফলের ফলাফলের সাথে মেলে না। এই যে একটা ভেক্টরের মান আরেকটা ভেক্টরের মান, তাদের মধ্যবর্তী কোণের সাইনের মান। তার মানে এটা অবশ্যই আমরা যদি দিকটা নির্দিষ্ট করতে পারি, এখানে আসলে একটা ক্রস গুণ আছে, ঠিক আছে। আমরা এই যে দিক সহ যদি এটাকে ভেক্টর আকারে লিখি, আমরা পাবো টাউ সমান সমান ই ক্রস ই। দিকের ব্যাপারেও আমি এখানে ডিটেল বলবো না, কারণ ক্রস গুণফলের দিক কিভাবে নির্ণয় করতে হয় ডানহাতি নিয়মে সেটা তোমাদের ফিজিক্স 1-এ খুব বিস্তারিত পড়ানো হয়েছে, ঠিক আছে। এগুলো পুরানো জিনিস। ক্লিয়ার? তাহলে এই জিনিসটাকে আমরা যদি ভেক্টর আকারে প্রকাশ করি, আমরা পাবো টাউ সমান সমান ই ক্রস ই, ঠিক আছে। এই দুটা ভেক্টর তোমরা হচ্ছে ডান হাত বসিয়ে দেখো যে পি থেকে ই এর দিকে ঘোরালে টাওয়ের দিক কোন দিকে আসে। এখানে আমরা পেয়েছি যে টাওয়ের দিকটা আসছে সম্ভবত এই যে পি ছিল এদিকে, ই ছিল এদিকে, তাহলে পি থেকে ই এর দিকে যদি ঘোরাও টাওয়ের দিকটা আসবে এই এ বরাবর নিচের দিকে, ঠিক আছে। ওই যে একদম প্রথম পেজে আমরা যে ছবিটা দেখে আসছিলাম হুবহু সেই ছবিটার মতো। তাহলে দেখো আমরা একটা ভেক্টর সম্পর্ক পেয়ে গেলাম, ঠিক আছে। আমরা কি পেলাম? আমরা একটা ভেক্টর সম্পর্ক পেলাম। যে কি সম্পর্ক? আমরা পেলাম যে টাউ সমান সমান পি ক্রস ই, ঠিক আছে। বাবা এই পর্যন্ত কি সবাই বুঝেছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটা অংশ করলাম। কি অংশ করলাম? আমরা হচ্ছে এইখানে এই যে ডাইপোলের উপরে আমরা প্রথমে কি ছিল? প্রথমে একটা ডাইপোল ছিল, শুধু ডাইপোল খালি জায়গায়। এরপরে আবার আমরা সেখানে আমদানি করলাম যে সেখানে একটা বহিস্থ তড়িৎ ক্ষেত্র নিয়ে আসলাম। ডাইপোলটার ডাইপোল মোমেন্ট হচ্ছে পি, আর বাইরে থেকে আমরা যে তড়িৎ ক্ষেত্রটা এনে এখানে কাজ করাচ্ছি সেই তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে ই দ্বারা প্রকাশিত। এখন ই আসার পরে ই এর কাজ কি? এর আগে আমরা দেখেছি ক্ষেত্র মানেই তার কাজ হচ্ছে প্রভাব বিস্তার করা। তাহলে যদি একটা বহিস্থ তড়িৎ ক্ষেত্র থাকে, সে অবশ্যই চার্জগুলোর সাথে গুতাগুতি করবে। সেই গুতাগুতি করার পরে এখানে যেহেতু একটা চার্জ নাই, আছে দুইজন চার্জ, এবং দুইজন আবার দুই জাতের, একজন প্লাস জাতের একজন মাইনাস জাতের, এবং তারা আবার মাঝখান দিয়ে একটা ডান্ডা সহ যোগ করা, তারা যুক্ত, তারা কিন্তু বিচ্ছিন্ন না, দুজন মিলে জোড়া হয়ে একটা আস্ত জিনিস। সেই কারণে এই জিনিসটা আবার ঘুরে যাবে, এটা আমরা দেখেছি। এখন যখনই ঘূর্ণনের ব্যাপার আসে
তখনই সেখানে কোনো না কোনো একটা ঘূর্ণনের বহিস্থ এজেন্ট থাকে, কোনো একটা কারণ থাকে। এখন একটা জিনিস যখন ঘুরে যায় বা ঘুরতে চায়, তার মানে সেখানে অবশ্যই একটা টর্ক আছে। আমরা নিউটনের ঘূর্ণন বিষয়ক গতিসূত্র ফিজিক্স 1-এ পড়ে আসছি। তাহলে সেখান থেকে আমরা এই টর্ক যেটা হবে সেই টর্কটাকে কিন্তু খুঁজে বের করলাম এবং হিসাবপত্র করে দেখলাম যে সেই টর্কটাকে আবার পি দ্বারা এবং ই দ্বারা প্রকাশ করা যায়। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের একটা কাজ শেষ। কি হয়েছে? তড়িৎ ক্ষেত্রে অবস্থিত দ্বিমেরুর উপরে প্রযুক্ত যে টর্ক, সেটার রাশিমালা আমরা ইতিমধ্যে ভেক্টর আকারে নির্ণয় করে ফেলেছি, বা আমরা দেখাতে সক্ষম হয়েছি যে টাউ সমান সমান পি ক্রস ই। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এখন দেখো, এখন হচ্ছে এই যে টাউ সমান সমান যে পি ক্রস ই, এখন কাজ হবে কি করে? একটা জিনিস এক জায়গায় স্থির হয়ে বসে থাকলে তো কাজ হবে না। কাজের ক্ষেত্রে আমাদের প্রথম শর্ত কি? কাজের মধ্যে সবসময় দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে বল থাকে আর একটা হচ্ছে সরণ থাকে। তাহলে বল থাকতে হবে এবং বলের কারণে সরণ করতে হবে, অথবা টর্ক থাকতে হবে এবং সেই টর্কের কারণে কৌণিক সরণ করতে হবে। ঠিক আছে, তাহলে জিনিসটা যদি স্থির হয়ে বসে থাকে, একটা স্থির জিনিসের তো সরণও নাই, কৌণিক সরণও নাই, সেক্ষেত্রে তো আমাদের কোনো কাজ হবে না। সেক্ষেত্রে জিনিসটাকে নাড়াতে হবে, তার একটা কৌণিক সরণ ঘটাতে হবে। এখন কৌণিক সরণ যখন ঘটে, একটা কৌণিক সরণকে আমরা কিভাবে মাপি? কৌণিক সরণকে আমরা মেপে থাকি হচ্ছে কোন একটা কোণ দ্বারা, এবং সাধারণত আমরা যখন বিজ্ঞানের ক্ষেত্রে কোণ ব্যবহার করি, মনে রাখতে হবে এই কোণগুলি কিন্তু সাধারণত, যদি কিছু বলা না থাকে, সেটা অবশ্যই রেডিয়ানে হিসাব করা, ডিগ্রিতে না। ঠিক আছে, তাহলে এখানে কি দেখা যাচ্ছে? কোণের প্রাথমিক মান হচ্ছে থিটা নট এবং কোণের শেষ মান হচ্ছে থিটা। ঠিক আছে, তার মানে আমরা এখন এই যে আমরা প্রথমে কি দেখেছিলাম? প্রথমে ব্যাপার খুব সোজা ছিল, যে জাস্ট একটা ডাইপোল ছিল আর একটা বহিস্থ তড়িৎ ক্ষেত্র ছিল, আর কিছু ছিল না। এখন আমরা আবার এইটুকে শান্তি পাচ্ছি না, আমরা এখন আবার সেই ডাইপোলটাকে ওর মধ্যে নড়ানোর চিন্তা করছি, যে এটাকে আমরা ঘুরাবো, ঘুরায় দিব। এখন খালি ঘুরায় দিলে তো হবে না। পদার্থবিজ্ঞানের প্রথম কথা হচ্ছে, আমরা যে রাশি নিয়ে কথা বলবো সেটাকে পরিমাপ করতে হবে, মাপতে হবে। তাই মাপতে হলে কি হবে? মাপা লাগলে আমাদের অবশ্যই বলতে হবে যে শুরুতে এত ছিল, শেষে এত গিয়ে হয়েছে। তাহলে এদের পার্থক্য থেকে আমরা হচ্ছে পরিবর্তনটা নির্ণয় করতে পারবো। তাহলে এই যে আমরা চিহ্নিত করলাম, কি চিহ্নিত করলাম? যে এই কোণের অর্থাৎ আমাদের প্রাথমিক অবস্থান ছিল থিটা নট কোণে, এবং ঘুরে যাওয়ার পরে শেষ মান হলো থিটা। এই যে শুরুতে এক কৌণিক অবস্থান এক জায়গায়, শেষে গিয়ে কৌণিক অবস্থান আরেক জায়গায়, কোণের পরিবর্তন হলো না। তার মানে এই জিনিসটা, ডাইপোল অক্ষটা থিটা নট থেকে থিটা এই অংশে পরিবর্তন ঘটেছে, অর্থাৎ তার একটা কৌণিক সরণ হয়েছে, আমরা এতক্ষণ যেটা খুঁজছিলাম। ঠিক আছে, তাহলে এই যে কৌণিক সরণ যদি হয়, কৌণিক সরণ হওয়ার মানে কি? কৌণিক সরণ হওয়ার মানে আমরা খুব খুশি, আমরা অলরেডি টর্ক পেয়ে গেছি, কৌণিক সরণও পেয়ে গেছি। তার মানে এইবার আমরা হচ্ছে কাজের রাশিমালা নির্ণয় করব। কাজের রাশিমালার মধ্যে কি থাকবে? হয় বল এবং সরণ লাগবে, অথবা টর্ক এবং কৌণিক সরণ লাগবে, দুইটার যে কোনো একটা থাকা ফরজ। ঠিক আছে, এখন এখানে যেহেতু টর্ক এবং কৌণিক সরণ পাচ্ছি, আমরা এইভাবেই লিখছি। এখানে এই যে দেখো, এটা কাজের এই পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের একদম বেসিক সমীকরণ কি? W সমান সমান ইন্টিগ্রেশন অফ W। এই যে DW কে আমরা আবার প্রকাশ করতে পারি এই আকারে, DW কে আমরা প্রকাশ করতে পারি এই যে, আমরা বলের ক্ষেত্রে এই সমীকরণটাকে লিখতাম দুই ভাবে। DW কে আমরা দুই ভাবে লিখে থাকি। আমরা লিখে থাকি যে DW সমান সমান F dx, যেখানে dx হচ্ছে ক্ষুদ্র পরিমাণ সরণ, অথবা DW সমান সমান হচ্ছে টাউ ডি থিটা। ঠিক আছে, এটাও হতে পারে, এটাও হতে পারে, যেখানে যেটা কাজ করে। যেখানে আমরা বল এবং সরণ পাই সেখানে আমরা এটা ব্যবহার করি, যেখানে আমরা টাউ এবং থিটা পাই সেখানে আমরা 2 নাম্বারটা ব্যবহার করি। এখানে আমরা কি পেয়েছি? এখানে আমরা টাউ পেয়েছি, থিটার পরিবর্তন পেয়েছি, তার মানে আমরা এটা ব্যবহার করব না, আমরা এটা ব্যবহার করব। তাহলে এই যে দেখো, DW এর বদলে আমরা এখানে ব্যবহার করলাম টাউ ডি থিটা। খালি এটুকু করলেই হবে না, আমাদের তো বলতে হবে কোথায় শুরু কোথায় শেষ, কোথায় শুরু কোথায় শেষ। এটা ইন্টিগ্রেশনে ব্যবহার করার কি উপায়? এই যে একটার নাম হচ্ছে নিম্ন সীমা, একটার নাম হচ্ছে উচ্চ সীমা। নিম্ন সীমা মানে আমি কোথায় শুরু করলাম, উচ্চ সীমা মানে আমি কোথায় গিয়ে শেষ করলাম। এই যে এটা হচ্ছে শুরুর মান, এটা হচ্ছে শেষের মান। ঠিক আছে, তার মানে আমি থিটা নটে শুরু করে
থিটা পর্যন্ত যাচ্ছি। তাহলে সবকিছু যদি আমরা এখন বসাই, এই যে একটু আগে আমরা হচ্ছে টাউ এর মান বের করে রেখে দিছি না, যে টাউ সমান সমান পি ই সাইন থিটা। তাহলে আমি এখন মান বসাই, এই যে এখানে টাউ ডি থিটা বলেছি, এই যে এখানে আমি হচ্ছে টাউ এর মান বসালাম, টাউ মানে হচ্ছে পি সাইন থিটা ডি থিটা। এই পরিবর্তনটা কেন দরকার? কারণ ডি এর পরে আছে থিটা, ইন্টিগ্রেশন করতে হলে আমার অবশ্যই এখানে টাউ থাকলে চলবে না, আমার এমন একটা ফাংশন লাগবে যার মধ্যে থিটা আছে। তাহলে আমি থিটা দিয়ে এটাকে প্রকাশ করলাম, অর্থাৎ আমি এখানে পেলাম, এই যে আমরা কি নির্ণয় করছি, আমরা নির্ণয় করছি হচ্ছে সঞ্চিত শক্তির পরিমাণ। এই যে দেখো, যতটুকু কাজ হবে ঠিক ততটুকুই কিন্তু আমার শক্তি সঞ্চিত হবে। আমরা এটাকে হচ্ছে কাজ শক্তি উপপাদ্যের কথা পড়ে এসেছি। আমরা জানি যে কাজ এবং শক্তি কিন্তু তারা মাত্রাগতভাবে এবং এককগতভাবে সমান। অর্থাৎ কোন সিস্টেমের উপরে যদি কাজ হয় বা সিস্টেম যদি কাজ করে, যেই শক্তির পরিবর্তনটা হয়, শক্তির আদান প্রদানটা হয়, ঠিক সমপরিমাণ কাজই কিন্তু সম্পন্ন হয়। তাহলে যতটুকু কাজ হবে ঠিক ততটুকুই কিন্তু শক্তি সঞ্চিত হবে। এখানে ডব্লিউ দিয়ে আমরা বোঝাচ্ছি কাজ, ইউ দিয়ে আমরা বোঝাচ্ছি সঞ্চিত শক্তির পরিমাণ। ক্লিয়ার? তাহলে আমরা এখন বলতে পারি যে তাহলে সঞ্চিত শক্তি যেটাই কাজের মান সেটাই সঞ্চিত শক্তির মান। তাহলে ইউ সমান সমান ইন্টিগ্রেশন অফ পিই সাইন থিটা ডি থিটা, যেখানে আমাদের ইন্টিগ্রেশন শুরু হবে থিটা নট থেকে, শেষ হবে থিটায় গিয়ে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হিসাব। আচ্ছা, কেউ কিছু না বুঝলে ক্লিয়ার করে নাও। মাইক খুলে দিয়েছি বাবা, কথা বলতে পারো। স্যার বুঝতে পারছি। সবাই বুঝে গেছো? সবাই বুঝতে পারছি। ওকে, ভেরি গুড, বুঝতে পারছি। ভেরি গুড। তাহলে আমরা পরের স্টেপে চলে যাই। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পেলাম? আমরা এখানে পেলাম হচ্ছে ইউ সমান সমান একটা ইন্টিগ্রেশন। তাহলে আমরা এবার বাকি কাজ তো খুবই সোজা, আমরা যেহেতু করার মতো একটা ইন্টিগ্রেশন পেয়ে গেছি। দেখো, পিও একটা ফিক্সড রাশি, ইও একটা ফিক্সড রাশি। আমাদের আসলে কাজ কি? আমাদের আসলে কাজ হচ্ছে সাইন থিটার ইন্টিগ্রেশন করা। এই কাজ আমরা সেই ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে করে আসছি না? যখন আমরা প্রথম ইন্টিগ্রেশনের সাথে পরিচয় হই, আমরা তিন চারটা ইন্টিগ্রেশন দিয়ে শুরু করতাম। কি কি দিয়ে? আমরা এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন শিখতাম, আমরা সাইন থিটার ইন্টিগ্রেশন শিখতাম, আমরা কস থিটার ইন্টিগ্রেশন শিখতাম। একদম বাচ্চাকালের কাজ। তাহলে এটা কোনো কাজই না, তাই তো? তাহলে আমরা পেলাম ইউ সমান সমান পিই সাইন থিটা ডি থিটা। আসলে আমাদের ইন্টিগ্রেশনটা করতে হবে সাইন থিটার ইন্টিগ্রেশন, তাই তো? তাহলে সাইন থিটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই? সাইন থিটাকে ইন্টিগ্রেশন করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে মাইনাস কস থিটা, তাই তো? তাহলে এই যে পি আর ই, আমরা যেহেতু ধ্রুব রাশি, এদেরকে ইন্টিগ্রেশনের কবল থেকে মুক্ত করে জেলখানা থেকে বাইরে নিয়ে আসলাম। বাইরে নিয়ে আসলে আমাদের হাতে থাকলো শুধুমাত্র সাইন থিটা। এখন আমাদের কাজ খুবই সোজা হয়ে গেছে, আমাদের চেনা জিনিস। ও স্যার, সাইন থিটার ইন্টিগ্রেশন, এটা একটা ব্যাপার হইলো, চেনা জিনিস না? এখন শান্তি লাগতেছে। আচ্ছা, তাহলে এখন দেখো, সাইন থিটাকে যখন আমরা ইন্টিগ্রেশন করবো, এটা আমাদের বহুকালের অভ্যাস। সাইন থিটা ইন্টিগ্রেশন আমাদের ছোটস্থ থাকার কথা, যে সাইন থিটা ইন্টিগ্রেশন হচ্ছে কস থিটা, এটা আমরা জানি। তাহলে এই যে এখানে ইন্টিগ্রেশন করে আমরা ফলাফল পেলাম মাইনাস কস থিটা। ঠিক আছে, এখন মাইনাস কস থিটাই যথেষ্ট না, এখানে আমাদের আরেকটা জিনিস লাগবে। মাইনাস কস থিটাতেই কাজ শেষ না কেন? এই যে এইখানে এক কালপ্রিট, এখানে এক কালপ্রিট বসে আছে, এদের নাম হচ্ছে ইন্টিগ্রেশনের সীমা। সো আমাদের এর মধ্যে আবার সীমা বসাইতে হবে। এখন সীমা বসানোর ক্ষেত্রে এখানে আমরা একটু ইচ্ছাকৃতভাবে, এটা কিন্তু যে কোনো সীমার জন্য সত্য, থিটা এবং থিটা নটের যে কোনো মানের জন্য এই সমীকরণ কাজ করবে। এখন আমরা হচ্ছে ইচ্ছা করেই এমন কিছু সীমা নিব যাতে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, এবং এই এমন কিছু ক্ষেত্রেও আবার এমন কিছু নিব। দেখো, আমরা যখন সাইন থিটা বা কস থিটা পাই, সাইন থিটা আর কস থিটার একটা সুবিধা আছে। সাইন থিটা আর কস থিটা কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত না, এদের মান হচ্ছে 0 থেকে শুরু হয়ে 1 এ যায়, 1 থেকে নামতে নামতে আবার 0-তে আসে, 0 থেকে নামতে নামতে -1 এ যায়, -1 থেকে বাড়তে বাড়তে আবার 0-তে আসে, আবার 1 এ যায়। এই 1 আর প্লাস, এই প্লাস মাইনাস 1 এর মধ্যেই কিন্তু ঘুরপাক খেতে থাকে। সেই কারণে যে কোনো দুনিয়ার সব মানের তো আমার দরকার নাই, তাই না? সে কারণে আমরা এই মানটা নিব হচ্ছে ম্যাক্সিমাম, তাদের যেই রেঞ্জের মধ্যে পরিবর্তন হয়, আমরা সেই ম্যাক্সিমাম যে সম্ভব 90 ডিগ্রির বেশি আসলে এখানে সম্ভব না, 90 ডিগ্রির বেশি ঘুরে গেলে সেটা আরেকদিকে চলে গেছে।
তাহলে সেখানে আমাদের সুবিধাজনক মান, এখানে কি বলা আছে, অবস্থিতির রেফারেন্স কোণ আমরা সুবিধাজনক কোণ মান, দেখো এটা কিন্তু আমরা বেছে নিলাম, আমাদের সুযোগ ছিল যে কোনো কোণের জন্য হিসাব করা, এটা 30 থেকে 60 হলেও হয়তো সেখানে উদ্ভট একটা রুট টুট কিছু চলে আসতো, এই ঝামেলা এড়ানোর জন্য আমরা হচ্ছে একটা ভদ্রলোকের মতো মান নিলাম, যে আমরা কোথা থেকে কোথায় নিব, আমরা নিব হচ্ছে 90 পর্যন্ত, ঠিক আছে, কারণ থিটা থেকে 90-র বেশি চলে গেলে সেখানে আবার অন্য কোনো একটা কোণ চলে আসবে, 90-র বেশি যেটা সেটাকেও তুমি চাইলে আসলে 90 প্লাস সামথিং দিয়ে প্রকাশ করতে পারবা। আচ্ছা, তাহলে এখন দেখো এই যে এখানে কি ছিল, থিটা নট থেকে থিটা পর্যন্ত, তাহলে এটার বদলে আমরা এখন বসাইলাম যে আদি অবস্থান আমাদের 90 ডিগ্রি ছিল, 90 ডিগ্রি থেকে আমরা থিটা আসছি, ঠিক আছে, বেছে নিলাম, ইচ্ছা করেই বেছে নিলাম। তাহলে বেছে নিলে কি হলো, এখন আমরা পেলাম ইউ সমান সমান পিই ইন্টু মাইনাস কস থিটা প্লাস কস 90। দেখো সুবিধা কোথায়, কস 90 নিলে আমাদের সুবিধা কি, কস 90 হচ্ছে কজের জন্য সবচেয়ে ভদ্রলোক কোণের নাম হচ্ছে 90 ডিগ্রি, কজের জন্য সবচেয়ে ভদ্রলোক কোণের নাম হচ্ছে 90 ডিগ্রি। কেন, 90-র জন্য কস থাকেই না পালায়, কস 90 0 না, তাহলে এই লিমিটটা যখন আমরা বসাবো, এই যে আমার মাইনাস কস থিটা থেকে যাবে আর এটা হচ্ছে 0 হয়ে যাবে, ঠিক আছে, 0 হয়ে গেলে আমাদের মানে আমরা আসলে আদি অবস্থানটাকে 0 করতে যাচ্ছিলাম, সেটা আমরা খুব সফলভাবে করে ফেলেছি। সেটা যখনই আমরা সফলভাবে করে ফেললাম, করে ফেলার পরে কি হলো দেখো, এই মানটান বসায় হিসাবপত্র করে আমরা এখন কি পেলাম, আমরা এখন পেলাম ইউ সমান সমান মাইনাস পিই কস থিটা, এটা পেলাম না। একটু আগে দেখো, একটু আগে আমরা একটা কথা বলেছিলাম, কি বলেছিলাম, প্রথম কথা বলেছিলাম এখানে পি একটা ভেক্টর রাশি, ই একটা ভেক্টর রাশি, এবং দুইটা ভেক্টর রাশিকে যখনই আমরা গুণ করতেছি আমরা দুইটা উপায় করতে পারি, একটা হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন, একটা হচ্ছে ভেক্টর গুণন বা ক্রস গুণন। একটু আগে আমরা একবার টর্ক বের করার সময় কিন্তু ভেক্টর গুণন বা ক্রস গুণনকে ব্যবহার করেছি, এবার আমরা হচ্ছে একটু ডট গুণনের সহায়তা নেব। এই যে পি কস থিটা দেখেই কিন্তু আমাদের মাথায় খুঁতখুত করতেছে, হ্যাঁ এটা তো ডট গুণনের রাশিমালা, তার মানে এখানে নিশ্চয়ই একটা ডট গুণন আছে, পি কস থিটা মানেই আসলে পি ডট ই, সামনে যেহেতু একটা মাইনাস আছে সে কারণে এই মাইনাসটা আমরা রেখে দিলাম, ঠিক আছে, অর্থাৎ এটি হচ্ছে বৈদ্যুতিক ক্ষেত্রে সৃষ্ট ডাইপোলের দ্বারা সঞ্চিত শক্তি নির্দেশ করে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, আমরা হচ্ছে ভেক্টর আকারে যদি লিখি সমীকরণ, সর্বশেষ সমীকরণ থেকে আমরা পেলাম ইউ। ইউ বলতে আমরা কি বুঝিয়েছিলাম, ইউ বলতে আমরা বুঝিয়েছিলাম এই যে ডাইপোলটা যে এখানে নড়াচড়া করলো সেখানে একটা কাজ হলো, কার জন্য কাজ হলো, কারণ এখানে একটা বহিস্থ বল কাজ করেছিল, ওই যে বাইরে থেকে যে আমরা ইটা নিয়ে আসলাম অর্থাৎ তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রটা ঠেলা দিয়ে একে ঘুরাই দিল, ঠেলা দিয়ে যখন ঘুরাই দিল তার মানে সেখানে একটা কাজ হলো, যখনই কোনো একটা জিনিস কাজ হয় সিস্টেমে, এখানে এখানে যখন ওই ঘুরানোর চেষ্টার মধ্যে আমরা যখন সেটাকে আবার নড়াচড়ার চেষ্টা করলাম, তার মানে আমরা বাইরের থেকে কিন্তু আরেকটা বল দিলাম, আরো ঝামেলা বাঁধাইলাম, তাহলে এই সব মিলায় এখানে এখন একটা শক্তি সঞ্চিত হয়েছে। এই শক্তির জন্য কিন্তু দেখো দুজনই দায়ী, কে কে দায়ী, পিও দায়ী ইও দায়ী, এবং এরা কিভাবে দায়ী সেটা আমরা একেবারে সমীকরণ আকারে লিখে ফেলেছি, এবং সেটা ভেক্টর সমীকরণ। তাহলে আমরা পেলাম সঞ্চিত শক্তি ইউ সমান সমান মাইনাস পি ডট ই, এই যে 10 নম্বর সমীকরণটা ইউ সমান সমান মাইনাস পি ডট ই, এটাই হচ্ছে বৈদ্যুতিক ক্ষেত্রে সৃষ্ট ডাইপোলের দ্বারা সঞ্চিত শক্তি নির্দেশ করে, ঠিক আছে। ক্লিয়ার বাবা? জি স্যার, কিন্তু এই জায়গায় মাইনাস পি ডট আগের লাইন দেখো, 9 পি নম্বর লাইন ভেক্টর দেখো। ডট কিউ ই ভেক্টর হ্যাঁ, পিই কস থিটা মানে কি, পিই কস থিটা মানে হচ্ছে পিই কস থিটা, এইটুকের অর্থ হচ্ছে পি ডট ই, ডটের তো কোনো সিরিয়াল নাই, পি ডট ই মানেও যা, ই ডট পি মানেও তাই, ঠিক আছে।
আর মাইনাস কিন্তু একটা হিসাব থেকে আগে থেকেই আছে, আচ্ছা না? জি স্যার। জি স্যার, এটা বুঝছি। এই যে এখানে আমাদের, আমি একটু মার্ক করি, আমাদের মূল হিসাব যেটা, আমাদের মূল হিসাব হচ্ছে এতটুক, এই যে পি ই কস থিটা, এইটুকের বদলে আমরা লিখলাম হচ্ছে কি লিখলাম, এইটুকের বদলে আমরা লিখলাম হচ্ছে পি ডট ই, ঠিক আছে? আর জি স্যার। এই যে Vector dot এখানে অলরেডি একটা মাইনাস তো আছেই, এই মাইনাসটাকে তো আমরা নাই করে দিতে পারবো না, সেই মাইনাসটা হচ্ছে এই মাইনাস। বোঝা গেছে এবার? জি স্যার। এটা কিন্তু জি ডট স্যার। থেকে আসে নাই, হিসাবে হিসাবে আমাদের একটা মাইনাস হাতে রয়ে গেছিল, সেই মাইনাসটাকে আমরা ফেলে তো দিতে পারবো না হঠাৎ করে, সেটা রয়ে গেছে। ক্লিয়ার? তো সমীকরণ কিন্তু মাইনাস সহ ইউ সমান সমান পি ডট ই লিখলে কিন্তু ভুল হবে, ঠিক আছে? P সবাই dot E vector। মাইনাস আছে, মাইনাস পি ডট ই, হ্যাঁ মাইনাস পি ডট ই পুরাটা, এই যে ইউ সমান সমান মাইনাস পি ডট ই। ক্লিয়ার? জি স্যার। সবাই ক্লিয়ার বাবা? জি স্যার। আচ্ছা, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাসের সময় সীমাও শেষ এবং আমাদের আজকের আলোচ্য বিষয়ও শেষ। তাহলে আমাদের আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলে পরিবারের সকলকে সুস্থ রাখো।